খোলা জানালা পথে একখানি কালো স্থূল হাত দেখা গেল। শুরু করছি প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গুপ্তঘাতক। গল্প পাঠে আমি দীপালি ভট্টাচার্য। আজ গল্পের তৃতীয় পর্ব পাঠ করে শোনাচ্ছি। বে অফ বেঙ্গলের বুকের উপর দিয়ে দ্রুত চলিতে চলিতে জাহাজের গতি মন্থর হইয়া আসিল। আকাশের নিবিড় কালো মেঘ সাজিয়া আসিয়াছে, মাঝে মাঝে চোখ ঝলসানো বিদ্যুতের চমক, সঙ্গে সঙ্গে মেঘমাদলের গুরুগুরু গর্জন। সাগরের বুকে প্রকৃতির প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্য চলিয়াছে। জাহাজের বেগ তাই কম, বন্দর ধরিবার সুযোগ খুঁজিতেছে। কেবিনের একটা জানালা খোলা ছিল। কৃষ্ণা বলিল, জানালাটা বন্ধ করে দিই বাবা। মিস্টার চৌধুরী বলিলেন, খানিকক্ষণ খোলা থাক মা, ভারী গরম লাগছে। অন্যমনস্কভাবে তিনি জানালা পথে বাহিরের পানে তাকাইয়াছিলেন। কৃষ্ণা বলিল, আমাকে কি বলবেন বলেছিলেন বাবা? মিস্টার চৌধুরী বলিলেন, হ্যাঁ, কতকগুলো খুব দরকারি কথা তোমায় বলতে চাই কৃষ্ণা। যেসব কথা তোমার অবশ্য শুনে রাখা উচিত। কলকাতায় ভবানীপুরে আমার জন্মস্থান। আমার বাবা ভবানীপুরে একখানি নূতন বাড়ি তৈরি করিয়াছিলেন, সেইখানে আমার জন্ম হয়। তিনিও পুলিশে কাজ করতেন এবং তখনকার দিনে বেশ নাম করেছিলেন। ছোটবেলা হতে আমারও ঝোঁক ছিল আমি পুলিশ লাইনে কাজ করব। কি জানি কেন বিদেশে বাঙালি যাতে নাম পায় সেই পরিচয় দেওয়ার ইচ্ছা ছোটবেলা হতে আমার মনে জেগেছিল। আমি তারপর বড় হয়ে পুলিশেই কাজ নিলুম এবং যাতে বাইরে যেতে পারি তার চেষ্টা করতে লাগলুম। মানুষের ঐকান্তিক চেষ্টা কখনো ব্যর্থ হয় না। চেষ্টার ফলে আমি শীঘ্রই বার্মায় চলে আসতে পারলুম। আজ বর্মা ভারত হতে বিচ্ছিন্ন হলেও সেদিন বর্মা ভারতের অন্তর্ভুক্ত ছিল, তাই আমার পক্ষে আসা অসম্ভব হয়নি। এতে আমায় বিশেষভাবে সাহায্য করেছিলেন পুলিশের ডেপুটি কমিশনার মিস্টার আর্থার মুর। তখন তিনিও আমার সঙ্গে একত্রে কাজ করতেন। আমি বার্মায় যাওয়ার আগে আমার বিবাহ হয়েছিল। 20 বছর আগে তোমার মাকে আমি বার্মায় নিয়ে যাই। পল্লীবাসিনী বাংলার মেয়ে ছিলেন তিনি, অতিরিক্ত ভীরু, অতিরিক্ত কোমল ও দুর্বল। কারো দুঃখ কষ্ট দেখে সইতে পারতেন না, নিজেই কেঁদে ফেলতেন। আমাকে উৎসাহ দেওয়া দূরে থাক, তিনি শুধু আমায় নিবৃত্ত করতে চাইতেন। প্রতি পদে তাঁর এত বেশি ভয় ছিল যা শুনলে লোকে হাসবে। তুমিও দেখেছ কৃষ্ণা, যখনই তোমায় আমি নিজের ইচ্ছামতো গড়তে গেছি তখনই তিনি তাতে বাধা দিয়েছেন। আমার মনের উচ্চাকাঙ্ক্ষাই আমায় এগিয়ে দিয়েছিল উন্নতির পথে। বিদেশে বাঙালি যে কতখানি যশ মান খ্যাতি লাভ করতে পারে তা তুমি নিজেই দেখেছ কৃষ্ণা। আমার ছেলে নেই, তুমি মেয়ে হলেও তোমায় গড়ে তুলেছি ছেলের মতো। আমি আশাও করি আমার যা কিছু অসমাপ্ত কাজ তুমি শেষ করবে, আমার মুখ তুমি উজ্জ্বল রাখবে। হ্যাঁ, তারপর যা বলছিলুম, শেষ পর্যন্ত চোর ডাকাত গুন্ডা বদমায়েশরা আমার নামে শিউরে উঠেছে। আমি তাদের শাস্তি দিয়েছি কম নয়। এই সব কঠোর শাস্তির জন্য তারা আমায় ভয় করত। কয়েক বছর আগেকার কথা বলি। শুধু রেঙ্গুন নয়, বাসিনে ম্যান্ডালে পরপর কয়েকটা ভয়ানক ডাকাতি হয়। আমাদের বড় সাহেব ইরাবতীতে বজরায় ছিলেন। তার সেই বজরা লুট হয়েছিল এবং বড় সাহেবকে তার পরদিন একখানা ছেঁড়া লুঙ্গি পরা ও কালিমাখা অবস্থায় পথে দেখতে পাওয়া গিয়েছিল। অনুসন্ধানে জানা গেল এসব একজন বার্মিজ দস্যুর কাজ। তার নাম ইউ উইন। সে নাকি বনেদি বংশের ছেলে ছিল। এই লোকটা এর আগে 4-5 বার কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। আমার দুর্ভাগ্য, আমি আগে তাকে কোনোবারই দেখিনি।
তার দলের কত লোককে ধরেছি, বিভিন্ন অপরাধে শাস্তি দিয়েছি, দীর্ঘকালের জন্য জেলে পাঠিয়েছি, কিন্তু ইউইনকে আমি ধরতে পারিনি। একবার লক্ষাধিক জাল নোট ওদেরই এক আড্ডায় আমার হস্তগত হয়। জানতে পারি যে এ সবই ইউইনের কাজ। আমি যখন রাত দুপুরে ওদের আড্ডায় হানা দিই, সর্দার ইউইন তখন সেখানেই ছিল। আমার সম্মুখতে যে কৌশলে সে পালিয়েছিল, আমি সে কৌশল ভেদ করতে পারিনি। তার কারণ আমি তাকে চিনতুম না। বিশেষ সন্ধান করে আমি ওদের দলের 30 জন লোককে ধরতে সমর্থ হই। এদেরই মধ্যে ছিল ইউইনের বড় সাগরেদ মংপো। বিচারে হত্যাপরাধে মংপোর ফাঁসি হয় এবং তাদের সঙ্গীদের দীর্ঘকালের জন্য কারাবাসের আদেশ হয়। এরপর কিছুকাল ইউইনের সাড়াশব্দ পায়নি। 5 বছর বাদে আবার বর্মায় তার আবির্ভাব হলো। লোকের মুখে শুনতে পেলুম ইউইন 5 বছর ইউরোপ ও আমেরিকা ভ্রমণে গিয়েছিল। তখনই আমি বুঝলুম এইবার সে তার পরম শত্রু আমায় তার পথ হতে সরানোর চেষ্টা করবে। কিছুদিন পরে আমি তার একখানা পত্র পেলুম। সে জানিয়েছে কিছুদিন আগে আমি ভামর জঙ্গলে তাদের দলকে বিপর্যস্ত করে যে বুদ্ধমূর্তি পেয়ে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে দিয়েছি, সেই বুদ্ধমূর্তি অপবিত্র করার অপরাধে সে আমায় কঠিন শাস্তি দেবে। ইচ্ছা করলেই সে আমায় যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে, কিন্তু এত সহজে সে আমায় মুক্তি দিতে চায় না। আমি যেমন তাকে মর্মে মর্মে দগ্ধ করেছি, সেও আমায় তাই করবে। সে 1 মাসের মধ্যে আমার স্ত্রীকে হত্যা করবে, তারপর 6 মাসের মধ্যে আমার কন্যাকে হত্যা করবে। এই তার প্রতিজ্ঞা। পবিত্র বুদ্ধদেবের নামে সে এই শপথ করেছে এবং এই প্রতিজ্ঞা সে পালন করবেই। সে দর্পের সঙ্গে জানিয়েছে প্রকাশ্যেই এই সব কাজ করবে। চোরের মতো লুকিয়ে কাজ করাকে সে ঘৃণা করে। আমি যতই চেষ্টা করি না কেন, তার শপথ সে পালন করবেই। কিছুতেই তাকে বাধা দিতে পারবে না। আতঙ্কিত কিছু হয়েছিলুম। পত্রের নির্দেশানুসারে 1 মাস সময় ঠিক করে আমার রেঙ্গুনের বাড়ি সশস্ত্র পুলিশ দিয়ে ঘিরে ফেলেছিলুম। তা তুমিও জানো কৃষ্ণা। কিন্তু কিছুতেই পারলুম না তোমার মাকে রক্ষা করতে। সেই রাতটা গত হলে আমি তোমাদের কলকাতায় পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারতুম, কিন্তু তা হলো না। আমিও নিজে সে রাতে সশস্ত্র অবস্থায় বাড়ির চারিদিকে ঘুরে বেরিয়েছি। তোমাদের কাউকে এ পত্রের কথা বিন্দু বিসর্গ জানাইনি, পাছে তোমরা ভয় পাও। আজ ভাবছি আমি কত বড় বোকামি করেছি। তোমাদের সেদিন জানানোই আমার উচিত ছিল। তোমরা সাবধান হতে পারতে। সে পত্র আমি রেখেছি আমার ওই বাক্সটার মধ্যে। তুমি এরপরে দেখো। তোমার মা গেছেন, এখন তোমার জন্যই আমার ভাবনা। 6 মাসের মধ্যে 3 মাস অন্যান্য ব্যবস্থা করতে কেটে গেছে। এখন তোমায় আমি কলকাতায় রাখতে চাই। ভেবেছিলুম ওরা সন্ধান পাবে না, সেজন্য আমি একমাত্র বড় সাহেবকে ছাড়া আর কাউকে জানাইনি। ছদ্মনামে ছদ্মবেশে তোমায় নিয়ে চলেছি। বাড়ি থেকে নিতান্ত আবশ্যকীয় জিনিস ছাড়া কিছুই আনিনি, পাছে ওরা জানতে পারে। কিন্তু এখন দেখছি আমার সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে। ওরা আমার অনুসরণ করেছে। 6 মাস বাদে ইউইন প্রতিজ্ঞা পালন করার সুযোগ খুঁজছে। মিস্টার চৌধুরী 2 হাতে মাথা চাপিয়া ধরলেন। হ্যাঁ, আরও একটা কথা, সেই বুদ্ধমূর্তির কাছে একজোড়া খড়ম ছিল। সেটা আমি কলকাতা মিউজিয়ামে দেব বলে আমার কাছেই রেখেছি। কাল হঠাৎ ফুচু সেটা দেখতে পেয়েছে। তার কাছেই শুনলুম
সেটা নাকি বুদ্ধদেবের খড়ম। আমি সেটাও নিয়ে চলেছি কৃষ্ণা। সেটা ওই জানালার কাছে ছোট বাক্সের মধ্যে আছে। যাই হোক, পুরাকালের একটা জিনিস তো বটে, ওটা মিউজিয়ামে দিলে। বলিতে বলিতে কৃষ্ণার পানে তাকাইয়া হঠাৎ তাহার হাতে উদ্যত রিভলভার দেখিয়া সবাই জানালার দিকে তাকাইলেন। খোলা জানালা পথে একখানা কালো স্থূল হাত দেখা গেল। ছোট বাক্সটা টানিয়া লইয়া মুহূর্তে হাতখানা অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে কৃষ্ণা গুলি করিল। গুলি দেওয়ালে বিদ্ধ হইল। সেই মুহূর্তে বাহিরে একটা বিকট অট্টহাসির শব্দ শোনা গেল। মিস্টার চৌধুরী দুই হাতে চোখ ঢাকিলেন। কৃষ্ণা ছুটিয়া জানালার কাছে গেল। এদিক দিয়া যে কোনো মানুষ এই জানালার কাছে আসিতে পারে, এ ধারণা মোটেই করা যায় না। নিচে অথই জল, জলের 10-15 হাত উপরে জানালা। কৃষ্ণা তথাপি দেখিবার চেষ্টা করিল। টর্চের আলো চারিদিকে ফেলিল, কিন্তু কিছুই দেখা গেল না। বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র হিসেবে ফেলুদা, ব্যোমকেশ বা কিরিটি, অন্যদিকে মিতিন মাসি, এদের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি, কিন্তু গোয়েন্দা কৃষ্ণার সম্পর্কে আমরা খুব কমই জানি। এমনকি কৃষ্ণার স্রষ্টা প্রভাবতী দেবী সরস্বতীর সম্পর্কেও আমাদের পরিচয় কম। এমন একজন মহান স্রষ্টাকে পরিচিতির আলোয় আনার এটুকু একটু সামান্য প্রয়াস। কলকাতায় কৃষ্ণাদের জন্য আর কি উদ্বেগ অপেক্ষা করে আছে তা জানতে গেলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আজ তাহলে এতটুকুই থাক। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।